বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো। আজকে ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। আমি মুজিবুল আলম, প্রভাষক, পদার্থবিজ্ঞান, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজ। আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে শান্ট। শান্ট কী জিনিস সেটা আগে আমরা জেনে নিই। সেটা জানার আগে একটু করে খেয়াল করব, অধিক পরিমাণে প্রবাহ যখন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে, তখন গ্যালভানোমিটারের মধ্যে যেই স্প্রিংটা আছে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই গ্যালভানোমিটারটাকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে রক্ষা করার জন্য, অর্থাৎ নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল সংযোগে, খেয়াল করব, গ্যালভানোমিটারের সাথে কিভাবে সংযোগে, সমান্তরাল সংযোগে অল্প মানের একটা রোধ যুক্ত করা হয়। এই গ্যালভানোমিটারকে রক্ষা করার জন্য গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল সংযোগে যে অল্প মানের রোধ যুক্ত করা হয়েছে, সে অল্প মানের রোধটাকে আমরা কি বলি? শান্ট বলে থাকি। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ শান্টের সংজ্ঞা হচ্ছে অধিক পরিমাণে প্রবাহ গিয়ে যাতে গ্যালভানোমিটারকে নষ্ট করতে না পারে, সেই জন্য গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল সংযোগে অল্প মানের একটি রোধ যুক্ত করা হয়। ওই রোধটাকে আমরা কি বলি? শান্ট বলে থাকি। এবার যাচ্ছি আমরা এই শান্ট গ্যালভানোমিটারকে কিভাবে রক্ষা করে সেটা একটু করে দেখে নিই। আমরা মনে করলাম এটা আমাদের গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটারের সাথে একটা কোষ যুক্ত করলাম। কোষ যুক্ত করলে মূল প্রবাহ যখন পুরাটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে, তখন গ্যালভানোমিটারটা কি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে? নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বলে আমরা গ্যালভানোমিটারের সাথে কি করে থাকি? সমান্তরাল সংযোগে একটা অল্প মানের রোধ আমরা যুক্ত করে থাকি। অল্প মানের রোধ যুক্ত করে থাকি। মনে করলাম রোধটার মান ধরলাম কত? S। এই অল্প মানের রোধ সমান্তরালে যুক্ত করার কারণে আমাদের মূল প্রবাহটা এই বিন্দুতে এসে, মনে করলাম এটা A বিন্দু, এটা B বিন্দু, A বিন্দুতে এসে মূল প্রবাহটা কয় ভাগে ভাগ হয়ে যাবে? 2 ভাগে ভাগ হয়ে যাবে। যেহেতু শান্টের মানটা খুবই অল্প, সেই জন্য মূল প্রবাহের বেশিরভাগ অংশ কার মধ্য দিয়ে চলে যাবে? আমাদের শান্টের মধ্য দিয়ে যাবে। আমাদের গ্যালভানোমিটারের মধ্য দিয়ে খুব অল্প মানের প্রবাহ প্রবাহিত হবে এবং গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। এইভাবে শান্ট আমাদের গ্যালভানোমিটারকে কি করে থাকে? রক্ষা করে থাকে। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। এখানে আরেকটা ঘটনা আছে, সেটা একটু করে দেখে নিই। আমরা সাধারণত বর্তনীতে গ্যালভানোমিটারটা কিভাবে যুক্ত করে থাকি? আমাদের শ্রেণীতে যুক্ত করে থাকি। যেহেতু গ্যালভানোমিটারটা বর্তনীতে শ্রেণীতে যুক্ত থাকে, সেজন্য গ্যালভানোমিটারের রোধ বর্তনীর মূল প্রবাহকে কি করে দিতে পারে? পরিবর্তন করে দিতে পারে। যাতে গ্যালভানোমিটার বর্তনীর মূল প্রবাহকে পরিবর্তন করে দিতে না পারে, সে কারণেও কিন্তু শান্ট একটা ভূমিকা রাখে। কিভাবে ভূমিকা রাখে সেটা খেয়াল করি। যেহেতু গ্যালভানোমিটারে একটা রোধ, শান্টও একটা রোধ, এই দুইটা কিভাবে আছে? আমাদের সমান্তরালে আছে। সমান্তরালে থাকার কারণে এই দুইটার তুল্য রোধটা একেবারে কি হয়ে যায়? কমে যায়। আবার খেয়াল করি, গ্যালভানোমিটারের রোধ এবং শান্টের রোধ, এই দুইটা কি সমান্তরালে যুক্ত থাকার কারণে এই দুইটার তুল্য রোধ একেবারে কি হয়ে যায়? নগণ্য হয়ে যায়। এই নগণ্য হয়ে যাওয়ার কারণে আমাদের মূল প্রবাহের তেমন কোনো পরিবর্তন এই ক্ষেত্রে দেখা দেয় না। আশা করি বুঝে নিতে পেরেছি। এবার যাচ্ছি আমরা এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে প্রবাহটা প্রবাহিত হয় সেটাকে আমরা কি বলি? গ্যালভানোমিটার প্রবাহ। আর যে প্রবাহটা আমাদের শান্টের মধ্য দিয়ে যায় সেটাকে আমরা কি বলি? শান্টের প্রবাহ। এই গ্যালভানোমিটারের প্রবাহের সাথে শান্টের প্রবাহের সাথে বর্তনীর মূল প্রবাহের একটা কি আছে? সম্পর্ক আছে। সেই সম্পর্কটা আমরা দেখাতে যাচ্ছি। দেখাতে গেলে প্রথমে আমাদের একটা কি দরকার হবে? সার্কিটের দরকার হবে। তাহলে আমরা সার্কিটটা এখানে আস্তে আস্তে করে খেয়াল করব কিভাবে আঁকতেছি। মনে করলাম এটা হচ্ছে আমাদের সেই গ্যালভানোমিটার, যা রোধ ধরলাম কত? আমরা G। এই গ্যালভানোমিটারের সাথে একটা কি যুক্ত আছে? আমাদের কোষ যুক্ত আছে। একটা রোধ যুক্ত করলাম, একটা চাবি যুক্ত করলাম, আর
এই গ্যালভানোমিটারকে রক্ষা করার জন্য আমরা কি করলাম, গ্যালভানোমিটারকে রক্ষা করার জন্য এখানে অল্প মানের রোধ কিভাবে যুক্ত করে দিলাম, আমরা গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে যুক্ত করে দিলাম, যার মান ধরলাম কত এস। এটাকে আমরা কি বলি, শান্ট বলি। আমরা বর্তনীটা কিভাবে আঁকতে হয় সেটা দেখে নিয়েছি। কোষ থেকে মূল প্রবাহ ধরলাম কত আই। এই প্রবাহটা এ বিন্দুতে এসে কয় ভাগে ভাগ হয়ে যাবে, 2 ভাগে। 1 ভাগ কোথায় যাবে, আমাদের গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে, যাকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম, আইজি দিয়ে প্রকাশ করলাম। আর একটা অংশ কার ভিতর দিয়ে যাবে, শান্টের ভিতর দিয়ে যাবে, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম, আইএস দিয়ে প্রকাশ করলাম। ক্লিয়ার হয়েছে? এবার আমরা এবার একটু করে খেয়াল করি, এ বিন্দুতে যদি আমরা খেয়াল করি কির্শফের সূত্র অনুসারে মূল প্রবাহটা এ বিন্দুতে যাচ্ছে এবং এ থেকে আমাদের প্রবাহটা আইজি প্রবাহটা চলে যাচ্ছে, আইএস প্রবাহটা চলে যাচ্ছে। সেই হিসাবে সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, খেয়াল করি তো, আমরা আই প্লাস কত লিখবো, মাইনাস আইজি প্লাস ইন্টু কত লিখবো আমরা, মাইনাস আইএস ইকুয়াল টু 0। মাইনাস কেন দেওয়া হয়েছে এগুলো আমরা অনেক ডিটেলস আলোচনা আগের ক্লাসে করে ফেলেছি। যেহেতু প্রবাহটা চলে যাচ্ছে সেজন্য মাইনাস হচ্ছে। বা দিয়ে যদি আমরা লিখতে চাই আই মাইনাস আইজি মাইনাস কত লিখবো, আইএস ইকুয়াল টু 0। বা দিয়ে যদি আমরা লিখতে চাই আই ইকুয়াল টু কত লিখবো আমরা, আইজি প্লাস কত লিখতে পারি, আইএস। এটাকে 1 নাম্বার সমীকরণ দিয়ে লিখো, 1 নাম্বার সমীকরণ দিতেও পারি। আশা করি আমরা এতটুকু বুঝে নিতে পেরেছি। এবার আমরা পরবর্তী অংশে যাচ্ছি। এই যে এ বিন্দু আছে, এ বিন্দুর বিভব ধরলাম কত আমরা, ভিএ। বি বিন্দুর বিভব ধরলাম কত আমরা, ভিবি। আরও ধরে নিলাম কত আমরা, ভিএ ইজ গ্রেটার দেন ভিবি। তাহলে আমরা ওহমের সূত্র যদি প্রয়োগ করি গ্যালভানোমিটারের লাইন দিয়ে, তাহলে সেক্ষেত্রে কি লিখতে পারি আমরা, ভিএ মাইনাস ভিভি ইকুয়াল টু কত লিখবো আমরা, আইজি ইন্টু জি। এতটুকু আমরা বুঝে নিতে পারছি। এবার পরবর্তী আমরা কোথায় আবার দিয়ে যদি লিখি, এবার আমরা প্রয়োগ করব সেটা কোথায় একটু করে খেয়াল করব। এই শান্টের লাইনটা দিয়ে যখন সূত্রটা প্রয়োগ করব, ওহমের সূত্র, তখন আমরা লিখতে পারি ভিএ মাইনাস ভিভি ইকুয়াল টু কত লিখবো আমরা, আইএস ইন্টু কত লিখতে পারি, এস লিখতে পারি। তাহলে আমরা এই ইকুয়েশনটা বুঝে নিতে পেরেছি। তাহলে এই দুইটা ইকুয়েশন যখন আমরা একসাথে খেয়াল করব, তখন বাম পাশটা দেখা যাচ্ছে একই রকম। এই একই রকম হওয়ার কারণে এখান থেকে আমরা কি লিখতে পারি সেটা একটু করে দেখে নিই আমরা, আইজি ইন্টু জি ইকুয়াল টু কত লিখবো আমরা, আইএস ইন্টু এস আমরা লিখতে পারি। ক্লিয়ার হয়েছে? যদি আমাদের বুঝে থাকি তাহলে আমরা জি ডিভাইডেড বাই এস ইকুয়াল টু কত লিখতে পারি, আইএস ডিভাইডেড বাই আইজি আমরা লিখতে পারি। আশা করি আমরা বুঝে নিতে পারছি। এতটুকু ক্লিয়ার হয়েছে? উভয় পাশে এখন 1 যোগ করে দেব আমরা। খেয়াল করবো আমরা আস্তে আস্তে, এস প্লাস 1 দিয়ে দিলাম, আইএস ডিভাইডেড বাই কত লিখবো আমরা, আইজি প্লাস কত লিখলাম, 1। উভয় পাশে আমরা 1 যোগ করে দিলাম। লসাগু যদি করি তাহলে কি হয়, এগুলো তো আমাদের জানা আছে। এস জি প্লাস কত লিখবো, এস ইকুয়াল টু কত লিখতে পারি, আইএস প্লাস আইজি ডিভাইড বাই কত লিখবো আমরা, আইজি লিখতে পারি। আশা করি এতটুকু আমরা বুঝে নিতে পেরেছি। এবার আমরা পরবর্তী অংশে যাচ্ছি। খেয়াল করব, এই ক্ষেত্রে আমরা যদি লিখি, এক্ষেত্রে সাজায় লিখলাম আর কি, এস প্লাস জি ডিভাইডেড বাই কত, এস ইকুয়াল টু আইজি প্লাস আইএস ডিভাইড বাই কত লিখবো, আইজি। এটা সমান কি জানা আছে, এখানে আই আমরা আগেই প্রমাণ করে দিয়েছি বা বুঝিয়ে দিয়েছি। বা দিয়ে আমরা লিখতে পারি এস প্লাস জি ডিভাইডেড বাই এস ইকুয়াল টু কত লিখবো, আই ডিভাইডেড বাই আইজি। কোনাগুনি গুণ করে দিই। বা দিয়ে যদি আমরা লিখি এখানে আইজি ইন্টু কত লিখবো, এস প্লাস জি ইকুয়াল টু কত লিখবো আমরা, এস ইন্টু আই লিখতে পারি।
আমাদের টার্গেটে আমরা পৌঁছে গেছি। আইজি ইকুয়াল টু তাহলে কত লিখবো, এস ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু আই আমরা লিখতে পারি। এটা হচ্ছে গ্যালভানোমিটার প্রবাহ আর মূল প্রবাহের মধ্যে সম্পর্ক। ঠিক সিমিলারলি যে প্রসিডিউরে আমরা গ্যালভানোমিটার প্রবাহটা গ্যালভানোমিটার আর মূল প্রবাহের মধ্যে সম্পর্ক করেছি, ঠিক অনুরূপভাবে আমরা ক্যালকুলেশন করে শান্টের প্রবাহের সাথে মূল প্রবাহের যে সম্পর্ক সেটা হচ্ছে আইএস ইকুয়াল টু হচ্ছে আমাদের জি ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু আই। এটা হচ্ছে একই ক্যালকুলেশন, একইভাবে সিমিলারলি যদি আমরা ফলো করে আসি আমরা আইএস সমান এত বের করতে পারি। তাহলে এটা হচ্ছে কার সাথে কার সম্পর্ক, আমাদের শান্ট প্রবাহের সাথে আমাদের মূল প্রবাহের সম্পর্ক। আশা করি বুঝে নিতে পেরেছি। এবার আমরা একটু ভিন্ন টাইপের কথাবার্তা বলবো, আশা করি মনোযোগী থাকবা। আমরা এই জায়গাটা যেহেতু ক্লিয়ার করতে পেরেছি, এই জায়গাটা আমরা মুছে ফেলি। তাহলে এই জায়গাটা মুছে আমরা যেটা প্রয়োজনীয় কথা সেটা এখানে বোঝানোর চেষ্টা করি। খেয়াল করব আমরা গ্যালভানোমিটার প্রবাহের ইকুয়েশনটা আমরা একটু লিখবো এখানে। আই জি ইকুয়াল টু কত পেলাম আমরা, প্রয়োজনীয় কথাটা বোঝার জন্য আমাদের গ্যালভানোমিটার প্রবাহের ইকুয়েশনটা আমাদের দরকার হবে এস প্লাস জি ইন্টু আই। তাহলে এখান থেকে বা দিয়ে যদি আমরা লিখতে চাই এস আই ইকুয়াল টু কত লিখতে পারি আমরা, এস প্লাস জি ইন্টু কত লিখতে পারি, আই জি লিখতে পারি। বা আমরা লিখতে যদি চাই তাহলে আই ইকুয়াল টু কত লিখা যায়, এস প্লাস জি ডিভাইডেড বাই এস ইন্টু কত লিখা যায়, আই জি লিখতে পারি। এই লাইনটা খেয়াল করব। এই লাইনটা যদি খেয়াল করে দেখা যায় আমাদের গ্যালভানোমিটার প্রবাহকে একটি রাশি দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাচ্ছি, বর্তনীর মূল প্রবাহ পেয়ে যাচ্ছি। খেয়াল করব আমরা এই গ্যালভানোমিটার প্রবাহকে একটি রাশি দিয়ে গুণ করলে, কোন রাশিটা দিয়ে, এস প্লাস জি ডিভাইডেড বাই এস দ্বারা গুণ করলে আমরা বর্তনীর কি পেয়ে যাচ্ছি, মূল প্রবাহটা পেয়ে যাচ্ছি। গ্যালভানোমিটার প্রবাহকে যে রাশিটা দিয়ে গুণ করলে আমরা বর্তনীর মূল প্রবাহ পেয়ে যাই সেটাকে আমরা কি বলি, শান্টের গুণক বলে থাকি। কি বলে থাকি আমরা, শান্টের গুণক বলে থাকি। তার মানে শান্টের গুণক হচ্ছে কোনটা, আমাদের এস প্লাস জি ডিভাইডেড বাই এস। এই টপিক্সটার মধ্যে যে গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো ছিল সেগুলো আমরা শেষ করলাম। আমরা এর পরবর্তী টপিক্সে যাচ্ছি, শান্টের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমরা যাচ্ছি এবার শান্টের ব্যবহার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শান্টের ব্যবহার কোথায় করা হয়, এমমিটারও করা হয়। এখন এমমিটার জিনিসটা কি সেটা আমরা একটু জেনে নেব। এমমিটার হচ্ছে এমন একটি যন্ত্র যে যন্ত্রের সাহায্যে আমরা তড়িৎ প্রবাহকে সরাসরি অ্যাম্পিয়ার এককে কী করতে পারি, পরিমাপ করতে পারি। সেই যন্ত্রটাকে আমরা কি বলি, অ্যামমিটার বলে থাকি। আবার শুনে নিই আমরা, যে যন্ত্রের সাহায্যে আমরা তড়িৎ প্রবাহকে সরাসরি কোন এককে, আমরা অ্যাম্পিয়ার এককে পরিমাপ করতে পারি, সেই যন্ত্রটাকে আমরা কি বলি, অ্যামমিটার বলে থাকি। আসলে অ্যামমিটার হচ্ছে এক ধরনের গ্যালভানোমিটার। তাহলে অ্যামমিটার এবং গ্যালভানোমিটারের মধ্যে পার্থক্য কোন জায়গায় সেটা আমরা একটু করে দেখে নিই। গ্যালভানোমিটার কি করে বর্তনীতে তড়িৎ প্রবাহ হচ্ছে কি হচ্ছে না সেটা ইন্ডিকেট করে বা নির্দেশ করে। কিভাবে, এই যে গ্যালভানোমিটারের মধ্যে একটা কাঁটা থাকে, খেয়াল করব আমরা, এটা গ্যালভানোমিটারের মধ্যে এরকম একটা সূচক কাঁটা থাকে। গ্যালভানোমিটারের মধ্যে সূচক কাঁটা থাকে। যখন আমাদের গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে তখন আমাদের এই গ্যালভানোমিটারের কাঁটাটা কি করে, নড়াচড়া করে। গ্যালভানোমিটারের কাঁটাটা যদি নড়াচড়া করে তাহলেই, অর্থাৎ ঘুরে, তাহলেই বুঝতে পারবো আমাদের বর্তনীতে কি চলতেছে, তড়িৎ প্রবাহ চলতেছে। তার মানে আমাদের গ্যালভানোমিটার কি নির্দেশ করে, বর্তনীতে প্রবাহ প্রবাহিত হচ্ছে কি হচ্ছে না সেটা নির্দেশ করে। আর এমিটার কি নির্দেশ করে, আমাদের বর্তনীতে কত মানের প্রবাহ প্রবাহিত হচ্ছে সেটা পরিমাপ করে দেয়, আমাদেরকে এমিটার করে দেয়। তাহলে এমিটার এবং গ্যালভানোমিটারের মধ্যে কোন জায়গায়
পার্থক্য সেটা একটু করে খেয়াল করি আমরা। এই এমিটারের মধ্যে কাঁটাটা, সূচক কাঁটাটা নড়লেই আমরা বুঝতে পারবো প্রবাহ প্রবাহিত হচ্ছে। এবার এই অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে যে সূচক কাঁটাটা আছে সেই সূচক কাঁটাটা নড়লেই আমরা বুঝতে পারবো বর্তনীতে প্রবাহ প্রবাহিত হচ্ছে। এবার আমরা গ্যালভানোমিটারের নিচে যদি একটা কি করে দিই, অ্যাম্পিয়ারে দাগাঙ্কিত একটা যদি স্কেল বসিয়ে দিই, খেয়াল করবো আমরা এই যে গ্যালভানোমিটারের যে কাঁটাটা আছে, গ্যালভানোমিটারের কাঁটার নিচে যদি আমরা অ্যাম্পিয়ার এককে দাগাঙ্কিত যদি একটি স্কেল বসিয়ে দিই, তখন ওই গ্যালভানোমিটারটা কী হিসাবে কাজ করবে, আমাদের অ্যামমিটার হিসাবে কাজ করবে। অর্থাৎ সূচক কাঁটাটা ওই অ্যাম্পিয়ার এককে দাগাঙ্কিত স্কেলের যেই দাগে গিয়ে আমাদের সূচক কাঁটাটা থেমে যাবে, ওটা আমাদের বর্তনীর প্রবাহের মান নির্দেশ করবে। আবার খেয়াল করি, উপরে এই যে কাঁটার নিচে একটা কি আছে, আমাদের অ্যাম্পিয়ার এককে দাগাঙ্কিত একটা স্কেল থাকে। আমাদের গ্যালভানোমিটারের কাঁটাটা স্কেলের যেই দাগে গিয়ে থেমে যাবে, ওই দাগের মানটা কি নির্দেশ করবে, বর্তনীতে প্রবাহিত প্রবাহমাত্রার মান নির্দেশ করবে। তার মানে আমরা বলতে পারি অ্যামমিটার হচ্ছে এক ধরনের কি গ্যালভানোমিটার, যেটা সূচক কাঁটার নিচে কি থাকে, একটা অ্যাম্পিয়ার এককে দাগাঙ্কিত একটা স্কেল থাকে। ক্লিয়ার হয়েছে? এবার আমাদের ওই যে আগের কথাগুলো আবার বলতে হচ্ছে। আমাদের অ্যামমিটার যেটা আছে সেটাও কার সাথে, বর্তনীতে কিভাবে যুক্ত করা হয়, আমাদের সমান বর্তনীতে শ্রেণীতে যুক্ত করা হয়। আবার শুনে নিই, আমরা যে অ্যামমিটার বললাম, এই অ্যামমিটারটা বর্তনীতে কিভাবে যুক্ত করা হয়, শ্রেণীতে যুক্ত করা হয়। শ্রেণীতে যুক্ত করা হয় বলে অ্যামমিটারের যে রোধ আছে সেটা বর্তনীর মূল প্রবাহকে কি করে দিতে পারে, পরিবর্তন করে দিতে পারে। সেই কারণে এই অ্যামমিটারের সাথে সমান্তরালে একটা অল্প মানের রোধ অর্থাৎ শান্ট যুক্ত করা হয়। এই শান্ট যুক্ত করার কারণে অ্যামমিটারের রোধ আর শান্টের রোধ সমান্তরালে যুক্ত হওয়ার কারণে তুল্য রোধের মানটা একেবারে কমে যায়। একেবারে কমে যাওয়ার কারণে বর্তনীর মূল প্রবাহে তেমন কোনো পরিবর্তন আসে না। ক্লিয়ার হয়েছে? এবার যাচ্ছে আমরা অ্যামমিটারের পাল্লাটাকে একটু করে দেখে নিই। একটা অ্যামমিটার দিয়ে সর্বোচ্চ যেই পরিমাণ প্রবাহ পরিমাপ করতে পারি তাকে আমরা কি বলি, অ্যামমিটারের পাল্লা বলে থাকি। আবার শুনে নিই আমরা, একটা অ্যামমিটার দিয়ে সর্বোচ্চ যেই মানের প্রবাহ আমরা পরিমাপ করতে পারি তাকে আমরা কি বলি, অ্যামমিটারের পাল্লা বলে থাকি। এখন আমরা এই অ্যামমিটারের পাল্লাটা কিভাবে পরিবর্তন করতে পারি সেটা একটু করে আমরা দেখে নেব। অ্যামমিটারের পাল্লা কিভাবে পরিবর্তন করা যায়, তাহলে মনে করলাম, অর্থাৎ অ্যামমিটার হচ্ছে এক ধরনের গ্যালভানোমিটার। আমরা গ্যালভানোমিটার দিয়ে দেখাচ্ছি, খেয়াল করব আমরা। মনে করলাম এটাই হচ্ছে কি আমাদের অ্যামমিটার, তো যেটা আমরা গ্যালভানোমিটার দিয়ে অথবা অ্যামমিটার দিয়ে দিয়েও প্রকাশ করতে পারি। অ্যামমিটার যেহেতু বললাম, তাহলে এক্ষেত্রে কি করতেছে আমরা খেয়াল করব। আমরা এখানে একটা কোষ আছে, একটা চাবিও দিতে পারি। তাহলে একটা কি দেব আমরা, এখানে অল্প মানের রোধ শান্ট যুক্ত করে দেব। এবার খেয়াল করি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু আমরা দিলাম, এটা এস। আমরা ধরে নিলাম বর্তনীতে, খেয়াল করবো আমরা আস্তে আস্তে কি পাল্লাটা কিভাবে পরিবর্তন করতে যাচ্ছি সেটা বইতে একটু ঝামেলা আছে, সেজন্য আমরা একটু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি। মনে করলাম আমাদের মূল প্রবাহ ধরলাম 20 অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার? 20 অ্যাম্পিয়ার। তাহলে আমি চাচ্ছি এই এমিটার দিয়ে মূল প্রবাহের 5 ভাগের 1 ভাগ আমি পরিমাপ করব। কয় ভাগের 1 ভাগ? 5 ভাগের 1 ভাগ। তার মানে কত অ্যাম্পিয়ার পরিমাপ করতে যাচ্ছি? 4 অ্যাম্পিয়ার পরিমাপ করতে যাচ্ছি। তাহলে 4 অ্যাম্পিয়ার পরিমাপ করতে গেলে এখানে কত মানের শান্ট দিতে হবে সেটা আমরা এখন বের করব। কারণ আমাদের এমিটার দিয়ে যাবে কত অ্যাম্পিয়ার? 4 অ্যাম্পিয়ার। আর বাকি কত অ্যাম্পিয়ার? 16 অ্যাম্পিয়ার কার মধ্য দিয়ে যেতে হবে? শান্টের মধ্য দিয়ে যেতে হবে। এখন শান্টের মান কত হলে অবশিষ্ট প্রবাহটা শান্টের ভিতর দিয়ে যাবে? এমিটার দিয়ে কত প্রবাহ যাবে? আমাদের 4 অ্যাম্পিয়ার যাবে। সেটা আমরা কিভাবে হিসাব করব সেটা দেখিনি। তার মানে আমরা কি করতে যাচ্ছি, মূল প্রবাহ আই যদি 20 অ্যাম্পিয়ার হয়
তার 5/1 আমরা এমিটার দিয়েই পরিমাপ করতে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমাদের গ্যালভানোমিটার প্রবাহ অর্থাৎ এমিটার প্রবাহ আইজি ইকুয়াল টু কী হবে, মূল প্রবাহের কয় ভাগের 1/, 5/1। তাহলে আমাদের ইকুয়েশনটা একটু দেখে নিই, আমাদের ইকুয়েশনটা কী ছিল সেটা একটু করে খেয়াল করি। আইজি ইকুয়াল টু কত ছিল আমাদের, এস ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু আই। তাহলে এটা জি এর মান কত হবে, আমি আই এর কত ভাগের 1/, 5/1। তাহলে এখানে যদি বসিয়ে দিই, আই ডিভাইডেড বাই কত লিখবো আমরা 5 ইকুয়াল টু এস ডিভাইডেড বাই কত লিখবো আমরা এস প্লাস এখানে আমরা আর দিলাম, এখানে আই দিলাম, কারণ আমরা এখানে কি ধরলাম, এই অ্যামিটারের রোধ কত ধরলাম, এমিটারের রোধ জি ইকুয়াল টু কত ধরলাম আমরা, আর ধরে নিলাম, স্মল আর ওহম ধরে নিলাম, কার রোধ, এমিটারের রোধ। তাহলে আই যদি চলে যায় এটা হচ্ছে 5, বা দিয়ে যদি লিখি 1 ডিভাইডেড বাই 5 হয়ে যাবে, আই যদি চলে যায় এটা হচ্ছে এস প্লাস আর কিছু থাকবে না, কোনাকুনি গুণ করে ফেলি। আমাদের টার্গেট হচ্ছে এস বের করা, বা হচ্ছে কত আমাদের 5s ইকুয়াল টু কত লিখতে পারি, এস প্লাস আর লিখতে পারি, বা দিয়ে আমরা লিখতে পারি 5s মাইনাস এস ইকুয়াল টু কত লিখবো আর, বা দিয়ে আমরা লিখতে পারি 4s ইকুয়াল টু আর, বা এস ইকুয়াল টু কত হবে আমাদের r/4 হয়ে যাবে। তার মানে এস এর মান যদি এত হয় তাহলে আমি এমিটার দিয়ে এই অ্যামিটার দিয়ে কত প্রবাহ পরিমাপ করতে পারবো, আমরা 4 এম্পিয়ার পরিমাপ করতে পারবো। ক্লিয়ার হয়েছে, কত এম্পিয়ার, 4 এম্পিয়ার। কিন্তু আমি যদি এখন চাই এই এমিটার দিয়ে আমি 4/1 প্রবাহ পরিমাপ করব, কত ভাগের কত ভাগ, 4/1 আমরা এমিটার দিয়ে পরিমাপ করব। 4/1 মানে এখন কত এম্পিয়ার পরিমাপ করতে যাচ্ছি, 5 এম্পিয়ার। আগে পরিমাপ করেছি কত আমাদের, আগে পরিমাপ করেছি 4 এম্পিয়ার, যেটার জন্য শান্টের মান ছিল এত। এখন আমি পরিমাপ করতে যাচ্ছি 4/1, তার মানে 5 এম্পিয়ার পরিমাপ করতে যাচ্ছি। 5 এম্পিয়ার পরিমাপ করতে গেলে আমাকে কত মানের শান্ট ইউজ করতে হবে সেটা একটু করে দেখব। তাহলে আমি এখন পরিমাপ করতে যাচ্ছি আইজি এর কত ভাগের 1/, আমাদের আই এর 4/1, আই এর 4/1। তাহলে এই ইকুয়েশন থেকে খেয়াল করতেছি আমরা আইজি ইকুয়াল টু কত জানি আমরা, আইজি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এস প্লাস জি, পাশে থাকবে আই, বা দিয়ে আমরা লিখতে যাচ্ছি আইজি এর মান কত বসাবো, আই ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু এস প্লাস স্মল আর ইন্টু কত থাকবে আই যদি চলে যায় তাহলে কত থাকে আমাদের 1 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এস প্লাস আর। আশা করি বুঝে নিতে পেরেছি। এবার আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে কি হয়ে যাচ্ছে, 4s ইকুয়াল টু এস প্লাস আর, বা দিয়ে যদি লিখি আমরা থ্রাইস এস ইকুয়াল টু আর, তার মানে কত হচ্ছে আমাদের এস ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে আমাদের r/3। তার মানে আমি যদি এই অ্যামিটার দিয়ে যদি কত এম্পিয়ার প্রবাহ মাপতে চাই, 5 এম্পিয়ার প্রবাহ যদি মাপতে চাই এমিটার দিয়ে, তাহলে আমাদের শান্টের মান কত হইতে হবে, r/3 এর সমান হইতে হবে। ক্লিয়ার হয়েছে। আমরা আরেকটা উদাহরণ দিয়ে আমরা মূল টার্গেটে পৌঁছে যাচ্ছি। মনে করলাম এবার আমি চাচ্ছি এই অ্যামিটার দিয়ে অর্ধেক প্রবাহ পরিমাপ করব, কার, মূল প্রবাহের অর্ধেক। মূল প্রবাহের অর্ধেক মানে কত, আমাদের মূল প্রবাহ যদি 20 এম্পিয়ার হয়, এখন আমি পরিমাপ করতে যাচ্ছি কত, অর্ধেক মানে কি 10 এম্পিয়ার। এই 10 এম্পিয়ার কীভাবে পরিমাপ করব সেটা একটু করে দেখে নিই। সেক্ষেত্রে আমাদের আইজি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে আমাদের, আই এর কত 2/1, অর্থাৎ অর্ধেক। তাহলে সেই ক্ষেত্রে শান্টের মান কত হবে আমরা একটু দেখে নিই। আইজি ইকুয়াল টু কত, আমরা ইকুয়েশনটা লিখবো এস, ইকুয়েশনটা কত ছিল আমাদের, এস ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু আই, বা দিয়ে যদি লিখে আইজি সমান কত হবে, আই ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এস প্লাস স্মল আর। ওই যে অ্যামিটারের রোধ কত ধরলাম আমরা,
আর ধরলাম পাশে আই থাকবে, আই যদি চলে যায় তাহলে কত থাকে আমাদের, হাফ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই কত লিখবো, এস প্লাস আর। বা দিয়ে আমরা যদি লিখি টোয়াইস এস ইকুয়াল টু এস প্লাস আর আমরা লিখবো, বা সেক্ষেত্রে এস ইকুয়াল টু কত লিখবো আমরা, আর লিখবো। তার মানে আমি যদি অ্যামিটার দিয়ে যদি কত প্রবাহ মাপতে চাই, 10 এম্পিয়ার প্রবাহ যদি মাপতে চাই, তাহলে আমাদের এই এসের মানটা কার সমান হইতে হবে, অ্যামিটার রোধের সমান হইতে হবে। তাহলে প্রথমবার মেপেছিলাম কত আমরা, 4 এম্পিয়ার, তারপর মাপছিলাম কত দিয়ে, এটা হলে আমি মাপতে পারি কত আমাদের 5 এম্পিয়ার। আর এসের মান এত হলে আমরা কি করতে পারি, 10 এম্পিয়ার পরিমাপ করতে পারি। তাহলে দেখা যাচ্ছে আমাদের এই শান্টের মানটা পরিবর্তন করে করে আমরা কি করতে পারি, এমিটারের পাল্লাটা আমরা পরিবর্তন করতে পারি। ক্লিয়ার হয়েছে? এইভাবে আমরা এমিটারের পাল্লা বৃদ্ধি করতে পারি বা পরিবর্তন করতে পারি। কার মানটা পরিবর্তন করে, এই অ্যাসের মানটা। যদি অ্যাসের আমরা দেখিয়েছি, বুঝিয়ে দিয়েছি অ্যাসের মান এত হলে আমি মিটার দিয়ে কত প্রবাহ পরিমাপ করতে পারি, 4 এম্পিয়ার। অ্যাসের মানটা আমরা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, অ্যাসের মানটা যদি এত হয় তাহলে আমি অ্যামিটার দিয়ে কত প্রবাহ মাপতে পারি, 5 এম্পিয়ার। আর এসের মানটা যদি এত হয় আমি অ্যামিটার দিয়ে কত প্রবাহ মাপতে পারি, 10 এম্পিয়ার। তার মানে দেখা যাচ্ছে এসের মানের পরিবর্তনের সাথে সাথে আমাদের অ্যামিটারের দিয়ে যে পরিমাপকৃত প্রবাহের মানটাও কি হয়ে যাচ্ছে, পরিবর্তিত হয়ে যাচ্ছে। এইভাবে আমরা মিটারের পাল্লাটা কি করতে পারি, বৃদ্ধি করতে পারি। এখন তো আমরা এটা অর্ধেক, 4 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ বুঝিয়ে দিয়েছি, কিন্তু আমরা যদি এভাবে বোঝাতে চাই, আমি মিটার দিয়ে মূল প্রবাহের n ভাগের 1 ভাগ আমরা পরিমাপ করতে যাচ্ছি। কত ভাগের, আমি অর্ধেকও বললাম না, 5 ভাগের 1 ভাগও বললাম না, 4 ভাগের 1 ভাগও বললাম না, আমি বললাম কত, মূল প্রবাহের n ভাগের 1 ভাগ আমি মিটার দিয়ে পরিমাপ করতে চাই। তাহলে সেক্ষেত্রে আমাদের শান্টের মান বের করার জন্য যে ইকুয়েশনটা দরকার হবে সেটা আমরা এখন দেখাতে যাচ্ছি, অর্থাৎ আমরা মূল জায়গায় পৌঁছে যাচ্ছি। সেটা হচ্ছে কি, একটু দেখি না আমি কি করতে চাচ্ছি, আমাদের অ্যামিটার দিয়ে কত ভাগের, মূল প্রবাহের n ভাগের 1 ভাগ প্রবাহ আমরা পরিমাপ করতে যাচ্ছি। অর্থাৎ সেক্ষেত্রে আইজি ইকুয়াল টু কত হবে, আমাদের মূল প্রবাহের আয়ের n ভাগের 1 ভাগ। বুঝতে পেরেছি? এবার যদি হয় তাহলে আমাদের সেক্ষেত্রে শান্টের মানটা কি হবে একটু দেখে নিই। আইজি ইকুয়াল টু কি জানি, এস ডিভাইডেড বাই এস প্লাস জি, পাশে কি আছে আমাদের আই আছে। ক্লিয়ার হয়েছে? আইজি এর মানটা বসিয়ে দেবো আমরা, 1 ডিভাইডেড বাই কত লিখতে পারি, এন, বা দিয়ে যদি লিখি এস ডিভাইডেড বাই এস প্লাস আর। এখানে আর কেন দিলাম, কারণ আমরা এখানে যে অ্যামিটারটা ইউজ করতেছি তার রুটটা কত ধরলাম আমরা, স্মল আর ধরলাম। পাশে আই আছে, আইটা দিয়ে ফেললাম। আই যদি চলে যায় তাহলে কি লেখা যায় একটু করে খেয়াল করব, 1 বাই এন ইকুয়াল টু কত লেখা যায়, এস ডিভাইডেড বাই এস প্লাস আর আমরা লিখতে পারি। ক্লিয়ার হয়েছে? এবার বা দিয়ে যদি লিখতে চাই, এন এস ইকুয়াল টু এস প্লাস আর লিখলাম। বা দিয়ে যদি লিখতে চাই, এন এস মাইনাস এস ইকুয়াল টু কত লেখা যায়, আর। বা দিয়ে যদি আমরা এখানে লিখি, আমরা এই জায়গাটার মধ্যে দেখাচ্ছি, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। বা দিয়ে যদি লিখি, এসটা যদি কমন নিয়ে ফেলি তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের, এন মাইনাস 1 ইকুয়াল টু কত লেখা যায় আমরা, আর আমরা লিখতে পারি। বা আমরা কত পেয়ে গেলাম, এস ইকুয়াল টু আর ডিভাইডেড বাই এন মাইনাস 1। এটাই হচ্ছে কি আমাদের মূল ইকুয়েশন। অর্থাৎ এন এর মান চাইলে, এন এর মান যদি আমাদের 5 হয় তাহলে মূল প্রবাহের কয় ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ। যদি এন এর মান যদি 4 হয় তাহলে মূল প্রবাহের কত, 4 ভাগের 1 ভাগ। এন এর মান যদি কি হয় আমরা 3 হয় তাহলে মূল প্রবাহের 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ আমরা যদি
কত পরিমাণ প্রবাহ পরিমাপ করতে যাচ্ছি সেটা আমরা এখানে বসিয়ে দিলে এসের মানটা বের হবে। তত মানের এস এখানে ইউজ করলে আমাদের এমিটারের পাল্লাটা কি হয়ে যাবে, তত হয়ে যাবে। অর্থাৎ আমরা এইভাবে এমিটারের পাল্লাটা কি করতে পারি, বৃদ্ধি করতে পারি। আমরা আমাদের বইতে কিন্তু এই টপিক্সটা একটু ঝামেলা করে দেওয়া আছে এবং বুঝতে একটু অসুবিধা হয়, সেই জন্য আমি আমার মতো করে উদাহরণ দিয়ে জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। আমাদের নেক্সট ক্লাসে আমরা কিছু অঙ্ক করিয়ে দিয়ে সৃজনশীলে চলে যাব। আমরা কয়েকটা সৃজনশীল করে দিয়ে আমরা এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। আশা করি আমরা প্রত্যেকটা টপিক খুব মনোযোগ সহকারে খেয়াল করেছি। কোনো সমস্যা যদি থাকে তোমরা পরে ফোনের মাধ্যমে যোগাযোগ করবা, আমি চেষ্টা করব ওই টপিকসগুলো দরকার হলে আর একটু বুঝিয়ে দেওয়ার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।